আসসালামু আলাইকুম। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা সমাপ্তি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থীরা, আমরা গত যে দুটা ক্লাস নিয়েছিলাম, আশা করছি তোমরা সবাই দেখেছো ক্লাস দুইটা। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মোট 4টি অধ্যায় ছিল। আমরা গত দুইটা ক্লাসে 4টা অধ্যায়ের 3টা অধ্যায় মোটামুটি শেষ করে দিয়েছিলাম, আর একটা অধ্যায় বাকি আছে। আজকে আমরা সেই অধ্যায়টি নিয়েই আলোচনা করব। আমাদের যে অধ্যায়টা বাকি ছিল, অধ্যায়টার নাম হচ্ছে বস্ত্র অলঙ্করণ, ত্রয়োদশ অধ্যায়। তো বস্ত্র অলঙ্করণটা কি সেটা তো আগে আমাদের জানতে হবে। বস্ত্র মানেই তো কাপড়। সে কাপড়কে বিভিন্ন উপকরণের সাহায্যে যখন সাজানো হয় তখনই তাকে বলা হয় বস্ত্র অলঙ্করণ। তো বস্ত্র অলঙ্করণ অধ্যায়ের প্রথম যে পার্ট আছে, পার্টটার নাম হচ্ছে গঠনমূলক ও সজ্জামূলক নকশা। শিক্ষার্থীরা, আমরা যে পোশাকটা পরিধান করি, আমাদের এই পোশাক কিন্তু সরাসরি তৈরি হয় না। প্রথমে বয়ন তন্তু তৈরি হয়, তন্তু থেকে সুতা তৈরি হয়, তারপর সুতা থেকে বস্ত্র তৈরি করা হয়। কখনো কখনো আবার তন্তু থেকে সরাসরি বস্ত্র তৈরি করা হয়ে থাকে। তবে বস্ত্র যে প্রক্রিয়ায় তৈরি করা হোক না কেন, এটা কিন্তু সরাসরি বাজারে ছাড়া হয় না। সাধারণত বস্ত্রকে আকর্ষণীয় করে তারপর সেটা বাজারে আনা হয়। তো এই যে বস্ত্রকে আকর্ষণীয় করার কথা বললাম, আকর্ষণীয় করতে গেলে আবার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এই পদ্ধতিগুলো অবলম্বন করে বস্ত্রকে সৌন্দর্যমণ্ডিত করে তারপর সেটা বাজারে ছেড়ে দেওয়া হয়। তারপর আমরা সেটা ক্রয় করে পোশাক তৈরি করি, করে পরিধান করি। তো আমরা যখন এই যে বাসায় এখন তোমরা আছো, আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের আর আমার পোশাকে কিন্তু পার্থক্য আছে। যেমন কি, তোমরা যখন বাসায় পরিধান করো কোনো পোশাক, তখন কিন্তু সেটা একদম সাদাসিধে ডিজাইনের হয়ে থাকে, নর্মাল কাপড়ের হয়ে থাকে। আবার যখন আমরা কোনো পার্টিতে যাই বা বাইরে কোথাও বেড়াতে যাই, তখন আবার একটু নকশাবহুল ড্রেস পরার জন্য আমরা আগ্রহী হই। একটু অপেক্ষাকৃত ভালো টাইপের ড্রেসগুলো পরেই আমরা বাইরে যাই। তো এই যে সাধারণ যে নকশার পোশাক, সাধারণ নকশার যে বস্ত্র, সেটা হচ্ছে গঠনমূলক নকশা। আর যখন বস্ত্রের উপরে বিভিন্ন ধরনের উপকরণের সাহায্যে নকশা করা হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় সজ্জামূলক নকশা। শিক্ষার্থীরা, বইয়ের ভাষায় সুন্দর করে বলা যায় যে বস্ত্রের মূল কাঠামো দেওয়ার জন্য যে নকশা করা হয় সেটাই হচ্ছে গঠনমূলক নকশা, আর বস্ত্রকে সুন্দর আকর্ষণীয় করার জন্য যে নকশা দেওয়া হয় সেটা হচ্ছে সজ্জামূলক নকশা। শিক্ষার্থীরা, যখন একটা তাঁত যন্ত্রে পোশাক তৈরি করা হয়, তখন পোশাকের গঠনমূলক নকশার জন্য 2 সেট সুতা ব্যবহার করা হয়। এক সেট সুতা লম্বালম্বিভাবে, আর এক সেট সুতা আড়াআড়িভাবে অবস্থান করে। অর্থাৎ লম্বালম্বি এবং আড়াআড়ি সুতা সমকৌণিক বন্ধনের মাধ্যমে বুনন বলে, সমকৌণিক বন্ধনকেই বুনন বলে। এই বুননের মাধ্যমে বস্ত্র তৈরি হয়। তো এই যে যখন তাঁত যন্ত্রে কোনো বস্ত্র তৈরি করা হয়, তখন কিন্তু শুধুমাত্র সিম্পল সুতা দিয়ে বস্ত্রটা বুনন করা হয়। এরকম টাইপের এগুলো সাধারণত নর্মাল ব্যবহার করার জন্য, বাসা বাড়িতে ব্যবহার করার জন্য সাধারণ ডিজাইনের নকশা তৈরি করা হয়, যেমন তোমার লং ক্লথ, ভয়েল, জিন্স ইত্যাদি। আর যখন যখন তাঁত যন্ত্রে তোমার এক সেট রঙিন সুতার সাথে আর এক সেট রঙিন সুতার সমকৌণিক বন্ধন করে নকশাফুল ড্রেস তৈরি করা হয়, তখন সেভাবেও কিন্তু সজ্জামূলক নকশা তৈরি করা যায়। যেমন জামদানি শাড়ি, তোমরা সবাই দেখেছো জামদানি শাড়ি, জামদানি 3 পিস। এটা কিন্তু তোমরা খেয়াল করে দেখো, আলাদা করে কিন্তু কোনো রং ব্যবহার করা হয় না, সেখানে আলাদা রঙের সুতা ব্যবহার করে নকশা ফুটিয়ে তোলা হয় কাপড়ের উপর। তাহলে কি আমরা দেখলাম যে গঠনমূলক নকশা এবং সজ্জামূলক নকশা দুইটাই কিন্তু পোশাকের মূল কাঠামো দেওয়ার সময় সম্ভব করা। এছাড়াও পোশাকের মূল কাঠামো দেওয়ার পরেও আরও বিভিন্ন উপকরণ ব্যবহার করেও পোশাকের সজ্জামূলক নকশা আনয়ন করা যায়। আমাদের বইয়ে সেরকম কয়েকটা নাম দেওয়া আছে। নামগুলো দেখো কি কি, যে ডাই, তারপর প্রিন্টিং, পেইন্টিং, এমব্রয়ডারি ইত্যাদি। তো আমরা প্রথমেই চলে আসি, তোমাদের পার্ট 2 আছে ডাই। ডাই কি? ডাই হচ্ছে রং করা। তন্তু, সুতা, বস্ত্র, পোশাক
সমস্ত গোলাতেই আমরা ডাইং করতে পারি। ডাইং হচ্ছে রঙের দ্রবণে সম্পূর্ণ বস্ত্রটাকে ডুবিয়ে বা সম্পূর্ণ তন্তুটাকে ডুবিয়ে রং করা হয়। তো শিক্ষার্থীরা, তোমাদের ডাইংয়ে হচ্ছে উভয় পিঠেই রং লাগে। ডাইংয়ের ক্ষেত্রে সব থেকে আকর্ষণীয় পদ্ধতি হচ্ছে টাই ডাই পদ্ধতি। টাই মানে বাঁধা আর ডাই মানে রং করা, অর্থাৎ বস্ত্র যখন বেঁধে রং করা হয় তখনই তাকে বলা হয় টাই ডাই পদ্ধতি। টাই ডাই পদ্ধতির ক্ষেত্রে কি করা হয়, প্রথমে কাপড়টাকে ধুয়ে মারমুক্ত করা হয়, তারপর সেটা শুকিয়ে ইস্ত্রি করে নিতে হয়। এরপর কাপড়কে ইচ্ছা মতো ভাঁজ দিয়ে বা সেলাই করে বা কাপড়ের ভিতরে ছোট ছোট ডাল, বোতাম, ছোলা ইত্যাদি দিয়ে সুতা দিয়ে বেঁধে নেওয়া হয়। তারপরে এটা রঙের দ্রবণে ডুবিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা হয়। খুবই আকর্ষণীয় একটা ডিজাইন তৈরি হয়। তোমাদের বইয়ে দেখবে খুব সুন্দর করে চিত্র দেওয়া আছে, শিক্ষার্থীরা একটু তোমরা দেখে নিও, কি সুন্দর একটা ডিজাইন। তো এটা এই ডাইটা করা হয় কিভাবে, দেখো যে পরিমাণ কাপড় নেওয়া হবে তার 10 গুণ পানি নিতে হবে। আমাদের বইয়ে দেওয়া আছে 1 গজ কাপড়ের জন্য 1 লিটার ফুটন্ত পানি স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে রাখতে হবে। তারপর কি করতে হবে, কাপড়টাকে পছন্দ মতো ভাঁজ করে বা সেলাই করে বা বিভিন্ন উপকরণ দিয়ে বেঁধে নিতে হবে। এরপর 3টা আলাদা আলাদা পাত্রে 1 গজ কাপড়ের জন্য 1/2 গ্রাম ভ্যাট রং, 1/2 গ্রাম কস্টিক সোডা এবং 1/2 গ্রাম হাইড্রোসালফাইড আলাদা করে গরম পানিতে গুলিয়ে নিয়ে এক এক করে ফুটন্ত পানিতে ঢেলে দিতে হবে। তারপর আগে থেকে বেঁধে রাখা কাপড়টি মিনিমাম 15 মিনিট ওই ফুটন্ত পানিতে সিদ্ধ করতে হবে। করার পর সেটা তুলে নিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং শুকাতে দিতে হবে। কাপড়টি শুকিয়ে গেলে সেই যে বাঁধন দিয়েছিলাম বা ভাঁজ দিয়েছিলাম বা সেলাই করেছিলাম সেইগুলো খুলে দিলেই এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটি বস্ত্র আমরা পাবো। চলে গেল ডাই করার পদ্ধতি, ডাই কি আমরা জানলাম। এখন আমরা শিখব প্রিন্টিং। প্রিন্টিং শব্দের বাংলাটা হচ্ছে ছাপা দেওয়া। এক্ষেত্রে কি করা হয়, তন্তুতে কিন্তু ছাপ দেওয়া যায় না, সুতাতেও কিন্তু ছাপ দেওয়া যায় না। এক্ষেত্রে তৈরি কাপড়ের উপরে নির্দিষ্ট নকশার ছাপ দিতে হয়। এখানেও আমাদের কি করতে হবে শিক্ষার্থীরা, কাপড়টাকে প্রথমে মারমুক্ত করে নিতে হবে, তারপর সেটিকে শুকিয়ে ইস্ত্রি করে তারপর সেটাকে আমরা প্রয়োজনীয় ছাপ দিয়ে আকর্ষণীয় করব। এক্ষেত্রে তোমাদের বইয়ে অনেকগুলো নামই দেওয়া আছে, যেমন ব্লক করা, তারপরে বাটিক করা, স্ক্রিন প্রিন্ট। তো সব থেকে জনপ্রিয় এবং সব থেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে ব্লক প্রিন্ট। আমরা ব্লক প্রিন্ট সম্পর্কে হালকা পাতলা একটু আলোচনা করে দিই। তো ব্লক প্রিন্টের ক্ষেত্রে যে যে উপকরণগুলো লাগছে, কাঠের বা বিভিন্ন ধরনের ব্লক, তারপরে কম্বল, পুরাতন কম্বল, পেপার, রং, তারপর হচ্ছে তোমার কাগজ কলম, তারপরে তোমার পুরনো কম্বল, তুলি, মার্কিং কাপড় ইত্যাদি। তো এক্ষেত্রে কি করতে হবে, ব্লক সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও আমরা আলু কেটে আলুর উপরে নকশা ফুটিয়ে তুলে ব্লক তৈরি করতে পারি। তারপরে ঢেঁড়স কেটে নিয়ে সরাসরি ঢেঁড়সটাকে, বইয়েই সুন্দর ছবি দেওয়া আছে, দেখো ঢেঁড়সে কি সুন্দর ফুলের মতো ডিজাইন হচ্ছে। ঢেঁড়স কেটে আমরা ঢেঁড়সের ডিজাইনটাও কাপড়ে প্রয়োগ করতে পারি। এক্ষেত্রেও কি করতে হবে, কাপড় ভালোভাবে ধুয়ে নিতে হবে, বললাম ইস্ত্রি করতে হবে। তারপর কি করতে হবে, কাপড়টাকে টেবিলের উপরে সুন্দর করে একটা পুরাতন কম্বল দিয়ে তার উপরে কাপড়টা বিছাতে হবে। বিছানোর পরে রঙের ট্রেতে রং ঢালবো, ব্লকে রংটা লাগাবো, লাগানোর পরে সেই ব্লকটা আস্তে আস্তে করে নির্দিষ্ট জায়গায় কাপড়ে ছাপ দেবো। দিলে এরকম সুন্দর ডিজাইনের আমরা কাপড় পাবো। তার মানে প্রিন্টিং করেও আমরা কিন্তু কাপড়কে সৌন্দর্যমণ্ডিত করতে পারছি, কাপড়কে আকর্ষণীয় করে তুলতে পারছি। শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি পেইন্টিং। পেইন্টিং নর্মালি তোমরা কাগজ কলমে কিন্তু কাগজে করো, তোমাদের খাতায় বিভিন্ন কালার পেন ইউজ করে মানে পেইন্টিংটা করো। পেইন্টিংয়ের সাথে তোমরা সবাই পরিচিত। পেইন্টিংয়ের বিশেষ সুবিধা হচ্ছে যে খুব সূক্ষ্ম ডিজাইন খুব সুন্দর করে খুব দ্রুত ফুটিয়ে তোলা যায়। এক্ষেত্রেও কাপড়টাকে প্রথমে মারমুক্ত করে নিতে হবে, তারপর শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। এরপর কাপড়ের উপরে কি করতে হবে, কাগজ কলম, রাবার পেন্সিল এগুলো ব্যবহার করে তোমার ডিজাইনটা এঁকে নিতে হবে। আঁকার পরে বিভিন্ন সাইজের তুলি
বাজারে কিনতে পাওয়া যায়, 0 সাইজ, তারপরে 1 2 3 4 5 এরকম তুলির সাইজ আছে। তো সূক্ষ্ম ডিজাইনগুলোর জন্য সাধারণত 0 সাইজের তুলি ব্যবহার করা হয়। তো এরকম তুলি দিয়ে আমরা ডিজাইনগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলব। তারপর সেটা কী করতে হবে, ছায়ায় শুকিয়ে সে ইস্ত্রি করে নিতে হবে। আর ইস্ত্রি করার সময় অবশ্যই শিক্ষার্থীরা মনে রাখবে, নকশাযুক্ত স্থানে আলাদা একটা কাপড় রেখে তার উপর দিয়ে আমরা ইস্ত্রি করব। পেন্টিংয়ের মাধ্যমে পোশাকে তো ডিজাইন করা যায়, এছাড়াও কি করা যায়, দেয়াল সজ্জার কাজেও আমরা পেন্টিং ব্যবহার করতে পারি। তারপর গৃহসজ্জার অন্যান্য সামগ্রী যেমন মাটির পটারি বা অন্যান্য যে কোনো জিনিসেও কিন্তু আমরা পেন্টিংটা করতে পারি। আরেকটা জিনিস শিক্ষার্থীরা মনে রাখবে, পেন্টিং করার সময় আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে, যেরকম বিভিন্ন সাইজের রং, কালার ট্রে, তারপরে হচ্ছে বিভিন্ন সাইজের ব্রাশ, বিভিন্ন ধরনের রং, কালার ট্রে। আরেকটা লাগে মিডিয়াম। মিডিয়ামটা কি, এটা হচ্ছে যখন রং বেশি গাঢ় হয়ে যায় তখন পাতলা করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া মিডিয়ামটা কাপড়ের রং ধরে রাখতেও সাহায্য করে। শিক্ষার্থীরা পেন্টিং সম্পর্কেও তোমরা একটু জানলে। এবার আমরা আলোচনা করব এমব্রয়ডারি। সুচ এবং সুতার সাহায্যে কাপড়ের উপরে যে নকশা ফুটিয়ে তোলা হয় তাকেই এমব্রয়ডারি বলে। প্রাচীনকালে এমব্রয়ডারি করতে বিভিন্ন রঙের রেশমি সুতা, সোনারূপা সুতা এবং দামি দামি সব পাথর ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এমব্রয়ডারি কাঁচামাল হিসেবে সুতা তো আছেই, সাথে চুমকি, টুকি, তারপর ডলার, আয়না, এইসব জিনিসগুলাই ব্যবহার করা হয়ে থাকে। এমব্রয়ডারির ক্ষেত্রে কাপড় ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র কাপড়টাকে জাস্ট এমব্রয়ডারির সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখলেই চলবে। এমব্রয়ডারি করার জন্য কাপড়ে আগে প্রথমে নকশাটা এঁকে নিতে হবে, তারপর ফ্রেমে কাপড়টা আটকে নিতে হবে। এরপর সুই সুতা দিয়ে কাপড়ে নকশাটা ফুটিয়ে তুলতে হবে। যখন আমার সেলাইয়ের কাজটা শেষ হয়ে যাবে, কাপড়টাকে উল্টা দিকে ধরে ইস্ত্রি করলেই সেলাইটা খুব সুন্দর করে কাপড়ে বেঁধে যাবে। তো এই যে এমব্রয়ডারি করার সময় আমাদের কি করতে হবে, কতগুলো আমরা বলেছিলাম যে সুই সুতার সাহায্যে নকশা ফুটিয়ে তোলা হয়। তো একটা সেলাই দিয়ে তো নকশা ফোটানো যায় না, বিভিন্ন টাইপের সেলাই সম্পর্কে ধারণা থাকতে হয়। কারণ কোন নকশায় কোন ধরনের সেলাই মানানসই, কোন নকশায় কোন ধরনের রঙের সুতা মানানসই, সে সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তো আমাদের এখানে বইয়ে কয়েকটা সেলাইয়ের নাম দেওয়া আছে, যেমন আছে যে ক্রস ফোর, তারপরে হচ্ছে ব্লাঙ্কেট ফোর, শ্যাটিন ফোর, কিকনিস ফোর, তারপর হেরিংবোন ফোর, পালক ফোর, ফ্রেঞ্চ নট ফোর। তো এই ফোরগুলো সম্পর্কে ওইভাবে বলার মতো তেমন কিছুই নাই, তারপরে আমি বলি টুকটাক। ক্রস ফোরটা হচ্ছে জাস্ট চটের কাপড়ের উপরে এই সেলাইটা বেশি উপযুক্ত, ক্রসের মতো দেখায়, যে কারণে এটাকে ক্রস ফোর বলা হয়। এরপর আছে ব্লাঙ্কেট ফোর। ব্লাঙ্কেট তোমরা দেখবে যে কম্বলের চারপাশে একটা এরকম করে করে সেলাই দেওয়া থাকে, এই জন্য এটাকে ব্লাঙ্কেট ফোর বলা হয়। এটা সাধারণত বোতাম ঘর, তারপরে জামার হাতার কিনার, তারপরে রুমালের চারপাশে এই ফোর ব্যবহার করা হয়ে থাকে। চিত্রটা তোমরা দেখে নাও, একদমই বইয়ের খুব সুন্দর করে তোমাদের চিত্র দেওয়া আছে, চিত্র আলাদা করে বোঝানোর কিছু নাই, তোমরা দেখলেই এটা বুঝবে। শিক্ষার্থীরা এরপর আছে হেরিংবোন ফোর। হেরিং মাছের কাটার মতো নাকি এই ফোর দেখতে, এই জন্য এই ফোরকে হেরিংবোন ফোর বলা হয়। পালক ফোরটাও হচ্ছে পাখির পালকের মতো দেখা যায়, যে কারণে ফোরটাকে পালক ফোর বলা হয়। স্যাটিন ফোর এটা কিন্তু একটু আলাদা, যে ফুল, লতা পাতা এগুলোর ভিতরে নকশা ভরাট করার জন্য স্যাটিন ফোরটা ব্যবহার করা হয়। এটা আমাদের মনে রাখতে হবে যে নকশা ভরাট করার জন্য স্যাটিন ফোর ব্যবহার করা হয়। কীভাবে ভরাট করা হয় এবং ভরাট করার পরে কেমন দেখা যায় দেখো, চিত্রে সুন্দর করে দেওয়া আছে। এরপর আছে পিকনিস ফোর, এটাও দেখো খুব সুন্দর করে চিত্র দেওয়া আছে। ফ্রেঞ্চ নট ফোর। ফ্রেঞ্চ নট ফোর এটা আমাদের চিত্র দেখলেই তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে সেলাইটা এরকম। আমরা জাস্ট শিক্ষার্থীরা এখানে যে 1 2 3 6টা যে 6-7টা যে সেলাইয়ের নাম দেওয়া আছে, প্রতিটা সেলাইয়ের নামগুলো তোমরা মুখস্থ রাখবে। মিনিমাম 2 থেকে 3 লাইন সেলাইয়ের উপর যাতে লিখতে পারো সেভাবেই তোমরা পড়বে। তো মোটামুটি আমাদের অধ্যায়টা শেষ করলাম শিক্ষার্থীরা। তোমাদের জন্য ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই অধ্যায়ে ডাইং, তারপরে ব্লক প্রিন্ট যেটা আমি বললাম, ব্লক করা, তারপরে পেইন্টিং, এমব্রয়ডারি, এই যে 4টা জিনিস আছে, এই চারটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে।
এখান থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসবে আর সৃজনশীল তো আসবেই। তারপরে আছে গঠনমূলক চর্চামূলক নকশা কাকে বলে। এরপরে আছে একটি সাধারণ বস্ত্রকে কিভাবে অসাধারণ করে তোলা যায়, অনুধাবনমূলক প্রশ্ন বর্ণনা করো। এরপরে আরেকটা প্রশ্ন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে এমব্রয়ডারি বলতে কি বুঝো, অনুধাবনমূলক প্রশ্ন। আরও একটা প্রশ্ন আছে এখানে ডাইং বলতে কি বুঝো, ডাইং বলতে কি বুঝো, জাস্ট ডাইং কাকে বলে বা ডাইং কীভাবে করা হয়, জাস্ট অনুধাবনমূলক প্রশ্নের আকারে আমরা লিখব। আর জ্ঞানমূলক প্রশ্ন তো অনেক আছে শিক্ষার্থীরা। এখানে ফোর নিয়ে তোমাদের অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এখানে পাখির পালকের মতো কোন ফোর, তারপরে হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে ক্রস ফোর কোথায়, কোন কাপড়ের জন্য ক্রস ফোর উপযোগী। তারপরে আসতে পারে তোমার ব্ল্যাঙ্কেট ফোর কোথায় কোথায় ব্যবহার করা হয়, জাস্ট জ্ঞানমূলক এইসব সংক্ষিপ্ত প্রশ্ন তো আছে। এমব্রয়ডারি কি, এইগুলা তো মোটামুটি শেষ অধ্যায়। শিক্ষার্থীরা তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, তোমরা আগে আমার আমি যে তিনটা ক্লাস নিয়েছি তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, তোমরা বই দেখবা না, আগে আমার ক্লাসটা তোমরা একটু শুনবে, মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে। শোনার পরে তারপর তুমি পড়তে বসবে, সাবজেক্টটা নিয়ে বসে তুমি যখন বইয়ের ভাষাটা পড়তে যাবে, আমার মনে হয় তোমাদের পড়া তখনই 50% হয়ে যাবে। ঠিক আছে, যখন আমার কথাগুলো শুনবে তখনই 50% হয়ে যাবে, আর যখন বই পড়বে তখন 100% হয়ে যাবে। তো আমি আশা করছি আমরা খুব ভালো পরীক্ষা দিব, সবার খুব ভালো প্রিপারেশন থাকবে, ভালো পরীক্ষা দিব। আর তোমাদের সবসময় বিশেষ করে সি শাখার পরের থেকে যে সমস্যাগুলো হয়ে থাকে শিক্ষার্থীরা, তোমরা জ্ঞানমূলক আর অনুধাবনমূলক কিন্তু খুবই ভুল করো, সবসময়ই ভুল করো, যে কারণে তোমাদের নাম্বার কমে যায়। তোমরা অবশ্যই খুব ভালোভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়বে। আর গ এবং ঘ নাম্বার প্রশ্নে যে প্রয়োগ প্রশ্নে তোমরা আসল কি উত্তরটা চাচ্ছে, এক কথায় উপরে উত্তরটা লিখে দিবে, দিয়ে তারপরে ডিটেলস তোমরা পরের প্যারাগুলোতে লিখবে। আর উচ্চতর দক্ষতাতেও তোমরা প্রথমে যেটা চেয়েছে যে যথার্থ কিনা তোমার মতামত দাও, বা এটা কি সঠিক নাকি ভুল, তুমি আগে আসল কথাটা উপরে লিখে দিবে, তারপরে তুমি কি করবে, অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা 4 প্যারা করে সুন্দর করে ব্যাখ্যা করে দিবে। এর আগেও কিভাবে সৃজনশীল লিখতে হয় ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম, আমার মনে হয় না বলতে হবে, তোমরা পারবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, ভালো পরীক্ষা দিও, ভালো নাম্বার পেও, আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।